সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে আওয়ামী লীগ নেতাদের ধর্ষণ কাণ্ড, আসিফ মাহমুদ বললেন ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। বাংলাদেশ ভারত উত্তেজনার আগুনে ফের ঘি ঢাললেন মমতা। বিএনপিকে নিয়ে কাদের সিদ্দিকীর বক্তব্যে উত্তপ্ত টাঙ্গাইল, আহত এক। মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার আগ্রহী ভারত, যা জানালেন সৈয়দা রিজওয়ানা হাসান। মদ খেয়ে বার ভাঙচুর, যুবদলের 3 নেতা বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভারতে আওয়ামী লীগ নেতাদের ধর্ষণ কাণ্ড, আসিফ মাহমুদ বললেন ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ভারতের মেঘালয় রাজ্যে ধর্ষণের অভিযোগে কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 4 শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে শিলং পুলিশ। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ খবরটি শেয়ার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমদ জুয়েল। শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় 4 জনকে গ্রেপ্তার করা হলেও আরও 2 জন পলাতক রয়েছেন। তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। বাংলাদেশ ভারত উত্তেজনার আগুনে ফের ঘি ঢাললেন মমতা। ভারতের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও বলবো, আমাদের নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করব। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে কট্টর হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে গত 4 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে একথা বলেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই বক্তব্য শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিধানসভায় নিজের বক্তব্যের সময় রিজভীর মন্তব্যের প্রসঙ্গ টেনেছেন তিনি। বিএনপির শীর্ষ নেতার নাম মুখে না এনেই মমতা বলেছেন, তারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব। আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ এই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শান্তি সংযমের বার্তা দিলেও হঠাৎ বাংলাদেশ ইস্যুতে উচ্চবাচ্য করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারত সরকারকে জাতিসংঘের আলোচনার পরামর্শ দিয়েছিলেন তিনি। পরে নিজের দেশেই বেফাঁস মন্তব্যের জন্য কথা শুনতে হয়েছে তাকে। ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা এবং দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর সরাসরি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কোথায় কেন পাঠানো হয় সে বিষয়ে মমতার আদৌ জানাশোনা আছে কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে। বিএনপিকে নিয়ে কাদের সিদ্দিকীর বক্তব্যে উত্তপ্ত টাঙ্গাইল, আহত এক। টাঙ্গাইলের সখীপুরে বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের একই স্থানে প্রতিবাদ সমাবেশ করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ সময় সংঘর্ষে নাইম শিকদার নামে এক ছাত্রদল কর্মী আহত হয়েছে। এ সময় দুপক্ষের সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোমবার দুপুর 12টার দিকে পৌর শহরের তালতলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিএনপি তালতলা চত্বরে ও কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় প্রতিবাদ সমাবেশ করে। এ সময় পৌর শহরে থমথমে পরিবেশ বিরাজ করে। মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা। মানিকগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। নিহত লাভলু মিয়া ঘিওর উপজেলার কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার কুস্তা এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় আলতাফ ও হিমেল নামে দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর ওই আহতদের দেখার জন্য ছাত্রদলের সাবেক নেতা লাভলু মিয়া হাসপাতালের গেটে যাওয়ার পরপরেই তাকে কুপিয়ে আহত করা হয়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত, যা জানালেন সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে এবং জোরদার করতে আগ্রহী ভারত। একই সঙ্গে বিভিন্ন কারণে ভারত বাংলাদেশ সম্পর্কে যে কালো মেঘ জমেছে সেটিও দূর করতে চান তারা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মদ খেয়ে বার ভাঙচুর, যুবদলের 3 নেতা বহিষ্কার। দলীয় নৈতিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের 3 নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল। তাদের বিরুদ্ধে মদ খেয়ে বার ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সোমবার জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে শাখাটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাল নোমান স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বহিষ্কার নেতারা হলেন কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামি, কুয়াকাটা 7 নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজি ও 7 নং ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলু খান এর সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করেন। -2 এর দূরভিসন্ধি করে লাভ হবে না, মন্তব্য ইশরাকের। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, -2 এর দূরভিসন্ধি করে কোনো লাভ হবে না। বাংলাদেশের সচেতন জনতা এমন অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আর কাউকেই যেতে দেবে না। তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যার প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা কিভাবে, কার সহায়তায় দেশ থেকে পালিয়ে গেলেন সেই প্রশ্ন আমাদের তুলতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দুটি: গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা ও নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে চলতি মাসেই ঘোষণার ইঙ্গিত ডক্টর ইউনূসের। জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ডিসেম্বর মাসের শেষের দিকে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন। ঘোষণা এটি কিভাবে এগিয়ে নেওয়া হবে এবং নতুন বাংলাদেশ রূপকল্পের সাথে সামঞ্জস্য রেখে প্রত্যাশা পূরণ করবে তার রূপরেখা দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে এক মতবিনিময় সভায় অধ্যাপক ইউনূস নির্বাচন সংস্কার কমিশনের কথা উল্লেখ করে বলেন, পুরনো ধাঁচের সমস্যা এড়াতে নির্বাচনের আগে কিছু সংস্কার কাজ শেষ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচনী প্রক্রিয়া এসব প্রস্তাব অন্তর্ভুক্ত করার জন্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। সরকার যদি এখন নির্বাচন করে তাহলে তা হবে সেকেলে এবং পুরনো ধাঁচের সব সমস্যা ফিরে আসবে। অধ্যাপক ইউনূস নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই আগ্রহী, আমরাও নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী।